ডিয়ার স্টুডেন্ট, আমি প্রফেসর ডক্টর দেবাশিস দাস এনাম মেডিকেল কলেজে সার্জারিতে অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি বিগত দিনে তোমাদের সাথে দুইটা ক্লাস আমি অ্যাটেন্ড করেছিলাম। আজকে থার্ড ক্লাস। পরীক্ষা ফাইনাল প্রফেশনাল পরীক্ষা সামনে রেখে কিছু আহ, প্রশ্ন যেগুলা ভাইভাতে খুব কমনলি জিজ্ঞেস করা হয়ে থাকে সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আমাদের চেষ্টা। তোমরা যদি ধৈর্য ধরে একটু আমার কথাগুলো শোনো, প্রশ্নগুলো একটু নোট করে রাখো, তাহলে হয়তোবা পরীক্ষার সময় কিছুটা কাজে লাগবে। আমরা কতদিন পড়িয়েছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসের অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলাম। সেখানে জন্ডিস কি, যে অবস্ট্রাকটিভ জন্ডিস কি জিনিস, কয় ধরনের জন্ডিস, জন্ডিসের কারণগুলো কি কি, অবস্ট্রাকটিভ জন্ডিস আমাদের কাছে পেশেন্ট গুলো কি নিয়ে প্রেজেন্ট করে, কি কি ইনভেস্টিগেশন গুলো সচরাচর আমরা করে থাকি, এ সমস্ত গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যতটুকু মনে পড়ে যে ইনভেস্টিগেশন পর্যন্ত আমরা শেষ করেছিলাম। তো আজকে অবস্ট্রাকটিভ জন্ডিসের ট্রিটমেন্ট সম্পর্কে পরীক্ষাতে সচরাচর যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে সে সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দিতে চাই। যখন আমরা ডায়াগনোসিস করলাম যে দিস ইজ দ্য কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, তখন ডায়াগনোসিসের অবস্ট্রাকটিভ জন্ডিস ডায়াগনোসিস করার সঙ্গে সঙ্গে আমাদের কারণটা চলে আসবে, হোয়াট ইজ দ্য কজ। যে কজ আমাদের সামনে প্রমাণিত হবে ফর দ্য জন্ডিস, সেই কজের ট্রিটমেন্ট আমরা করব। এখন আমাদেরকে আগে সর্বপ্রথমে ডায়াগনোসিস করতে হবে দিস ইজ অবস্ট্রাকটিভ জন্ডিস এন্ড হোয়াট ইজ দ্য কজ। আমরা গত ক্লাসে বলেছিলাম কমন কজ গুলা কি কি। তার মধ্যে সব থেকে কমন যেটা ডেইলি প্র্যাকটিস লাইফে আমরা যে সমস্ত পেশেন্ট গুলো পেয়ে থাকি তার বেশিরভাগই হচ্ছে, আমরা বলেছিলাম নিয়ার অ্যাবাউট 50% কেস হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পলিডোকোলিথিয়াসিস। দ্যাট মিন্স স্টোন উইদিন দ্য কমন বাইল ডাক্ট। স্টোন উইদিন দ্য কমন বাইল ডাক্ট, এটাকে আমরা বলে থাকি পলিডোকোলিথিয়াসিস। আর 50% কজ হচ্ছে আমরা অন্যান্য যে কজগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে আমাদের অন্যান্য কারণ। সব থেকে কমন যেটা সেটাকে আমরা বলে থাকি হোয়াট আর দ্য কমনেস্ট কজ হচ্ছে পলিডোকোলিথিয়াসিস, দ্যাট ইজ স্টোন উইদিন দ্য কমন বাইল ডাক্ট। ওকে, এখন যদি আমাকে এইটা দেখা যায় অনেক সময় লং কেস কলিডোকোলিথিয়াসিস লং কেস থাকে, ভাইবা বোর্ডে আমরা জিজ্ঞাসা করে থাকি। এবং এই রিলেটেড একটা অসপি আছে, কোলাঞ্জিওগ্রাম, পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। এক্সরেটা দেখাতে পারলে খুব ভালো হতো, আমি একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করব। টি টিউব কোলাঞ্জিওগ্রামটা আমাদের কিন্তু অসপিতে আসে। আমরা ভাইবা বোর্ডে টি টিউব কোলাঞ্জিওগ্রামে ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করে থাকি। লং কেস যখন থাকে তখন এই প্রশ্নগুলো চলে আসে। ওকে, তাহলে আমরা আমাদের ডায়াগনোসিস আমরা ধরে নিয়েছি, ডায়াগনোসিস অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পলিডোকোলিথিয়াসিস। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশনস? ট্রিটমেন্ট অপশনস, সার্জারি। আমরা আগে বলেছি যে কেন এটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বলে থাকি, যে উইদাউট এনি সার্জিক্যাল ইন্টারভেনশন দিস জন্ডিস ক্যান নট বি কিওর্ড। সো আমাদেরকে মনে রাখতে হবে যে সাম সর্টস অফ ইন্টারভেনশন উই নিড। তাহলে অপশন আমরা দুই ভাগে সাধারণত ভাগ করে থাকি। একটা বলে থাকি যে ট্রেডিশনাল যে সার্জারি যেটা করে থাকি, ট্রেডিশনাল সার্জারি, ওপেন সার্জারি। আর একটাকে বলে থাকি মিনিমাল ইনভেসিভ সার্জারি।
ওপেন যে অপারেশনটা করে থাকি তার নাম হচ্ছে কলিসিস্টেকটমি উইথ কলিডোকোলিথোটমি। কারণ আমরা যখন এই স্টোনের অপারেশনটা করব, অলমোস্ট ইনভেরিয়েবলি দেখা যায় যে গলব্লাডারের মধ্যে স্টোন থাকে, পলিলিথিয়াসিস অ্যাসোসিয়েটেড উইথ কলিডোকোলিথিয়াসিস। প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা কলিডোকোলিথোটমি যে অপশন কলিডোকোলিথোটমি আমরা অপারেশন করব, কিন্তু কেন গলব্লাডার অপারেশন করব? আমি একটু খুলে বলি যে হোয়াট ইজ কলিডোকোলিথোটমি। কলিডোকোলিথোটমি দ্যাট ইজ যখন কমন বাইল ডাক্ট থেকে যখন আমরা ওপেন করব, ওপেন করে সেখান থেকে স্টোনটাকে রিমুভ করব, এই যে প্রসিডিউর এটাকে বলা হয় থাকে কলিডোকোলিথোটমি। লিথোটমি মানে পাথরটাকে অপসারণ করা। কলিডোকোলিথোটমি মানে হচ্ছে আমাদের কমন বাইল ডাক্টের উপর আমরা একটা ভার্টিক্যাল ইনসিশন দেই, দিয়ে এর ভেতরে যে স্টোন গুলো থাকে সেই স্টোন গুলোকে আমরা ধীরে ধীরে রিমুভ করি। তাহলে গলব্লাডার অপারেশন পলিসিস্টেক্টমি করার দরকারটা কি আমার? এই যে কলিডোকোলিথোটমি আমরা বললাম করব, যে কলিডোকোলিথিয়াসিস যে আছে, এখানে একটু কথা পোস্ট গ্রাজুয়েট লেভেলেরই কথা যদিও, যে এইখানে যে স্টোনটা হয়, স্টোনটা কোথা থেকে আসলো? একটা হতে পারে, বেশি যেটা হয় সেটা হচ্ছে যে গল ব্লাডারে যে স্টোন থাকে সেই স্টোনটা সিস্টিক ডাক্ট দিয়ে যে কমন বাইল ডাক্টের মধ্যে আটকাতে পারে, এটাকে বলা থাকে সেকেন্ডারি। আরেকটা হতে পারে যে বিলিয়ারি ট্র্যাক্টের মধ্যে তোমার স্টোনটা তৈরি হতে পারে। যদি বিলিয়ারি ট্র্যাক্টের মধ্যে স্টোন তৈরি হয়ে সিবিডি তে অ্যানকর করে, সিবিডি তে থাকে, তাহলে পরে একরকম। আরেকটা হচ্ছে যে গলব্লাডার থেকে স্টোনটা আমার মাইগ্রেট করে কমন বাইল ডাক্টে আসতে পারে। এই জন্য যদি শুধু এটা আসলে বের করা খুব মুশকিল কি এটা কি গলব্লাডার থেকে এসেছে না প্রাইমারিলি আমাদের বিলিয়ারি ট্র্যাক্টের মধ্যেই এটা ফরমেশন হয়েছে, এটা ডিফারেন্সিয়েট করা আসলে খুব মুশকিল। এই জন্য ট্রিটমেন্ট অপশন হচ্ছে যে আমাকে যখন ওপেন করব আমরা, গলব্লাডারে স্টোন থাকুক বা না থাকুক, আমরা কিন্তু পলিসিস্টেক্টমি করে দিই। পলিসিস্টেমি করব তাতে গলস্টোন থাকুক বা না থাকুক, এবং ডেফিনিটিভ ট্রিটমেন্ট ফর কলিডোকোলিথিয়াসিস দ্যাট ইজ কলিডোকোলিথোটমি। তাহলে আমাদের পরীক্ষা যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা ওপেন যে অপারেশনটা করে থাকি তার নাম কি, তার নাম আমরা বলবো কলিডোকোলিথোটমি along with পলিসিস্টেক্টমি। তাহলে আমার মনে হয় যে প্রশ্নটা বোঝা গেছে। যদি আমি জিজ্ঞাসা করে থাকি যে তোমাকে কলিডোকোলিথোটমি করবা ফর কলিডোকোলিথিয়াসিস বাট হোয়াই কলিসিস্টেক্টমি, অ্যান্সার শুড বি লাইক দ্যাট, যে ইন ফিউচার আমরা অপারেশন করলাম, রোগী ভালো হলো, ইন ফিউচার যদি আবার গল ব্লাডারের মধ্যে যদি স্টোন তৈরি হয়, সেখানে যদি পলিলিথিয়াসিস হয়, সেই স্টোন যদি সিস্টিক ডাক্ট থেকে পাস করে আবার কমন বাইল ডাক্টে যে অ্যানকর করে, তাহলে আবার এই ডিজিজটা হতে পারে। এই জন্য আমরা কলিডোকোলিথোটমি উইথ পলিসিস্টেক্টমি করে থাকি। আরেকটা অপশন কি? আরেকটা অপশন হচ্ছে যে মিনিমাল ইনভেসিভ, যেটা ইআরসিপি অ্যান্ড স্টোন রিট্রাকশন। ইআরসিপি তে কি হয়? এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। ইআরসিপি কে আমরা বলে থাকি বোথ ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক। ইআরসিপি করেই কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম যখন আমাদের কমন বাইল একটা স্টোন ডায়াগনোস করতে প্রবলেম হয়, তখন আমরা ইআরসিপি এমআরসিপি এগুলো করে থাকি। ইআরসিপি করেও কিন্তু আমাদের অনেক সময় ডায়াগনোসিস করতে হয়, যে যদি এমআরসিপি তেও কোনো প্রবলেম হয়, যে আমরা হয়তো স্টোন উইদিন দ্য সিভিটি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তখন ইআরসিপি করা লাগতে পারে। ইআরসিপি আমাদের বোথ ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক। এমআরসিপি যখন ছিল না, আসে নাই, তখন কিন্তু ইআরসিপি কে আমরা ডায়াগনস্টিক টুল ধরে থাকতাম। এখন যেহেতু এমআরসিপি হচ্ছে, সেহেতু একটা ইনভেসিভ প্রসিডিউরে আমরা যাই না ডায়াগনোসিসের জন্য। ডায়াগনোসিসের জন্য উই প্রিফার
এমআরসিপি। তাহলে ইআরসিপি তে আমরা বলেছি এন্ডোস্কোপিক কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এই ইআরসিপি করে, এটা এন্ডোস্কোপি করে আমাদের ডিওডেনাম যেটা আছে, ডিওডেনামে অ্যাম্পুল অফ দ্য ভ্যাটার, সেই অ্যাম্পুল অফ দ্য ভ্যাটার দিয়ে কিন্তু আমাদের আলটিমেটলি কমন বাইল ডাক্টে ঢুকতে হয়। কমন বাইল ডাক্টে যখন ঢোকা হয় তখন সেখানে যে স্টোন থাকে সেই স্টোন গুলোকে ফরসেপ দিয়ে তারা বের করে নিয়ে আসে। এই যদি আমরা ইআরসিপি স্টোন স্টোন এক্সট্রাকশন করে থাকি তাহলে মিনিমাল ইনভেসিভ, সেই ক্ষেত্রে আমার ওপেন সার্জারি দরকার হয় না। নাওয়াডেজ দিস ইজ কমন। আগে যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কলিডোকোলিথোটমি, কলিসিস্টেমি করে থাকতাম, এখন ওয়াইডলি যেখানে ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল সেখানে কিন্তু এই বড় অপারেশনটা কেটে আমরা করতে চাই না। কারণ ইআরসিপি করে আমরা সিবিডি স্টোনটাকে এক্সট্রাকশন করে থাকি, ফলোড বাই উইদিন 24 আওয়ার্স আমরা ল্যাপারোস্কোপি কলিসিস্টেক্টমি করে থাকি যদি সেখানে স্টোন থাকে। দিস ইজ দ্য ট্রিটমেন্ট মেথড। ট্রিটমেন্ট আমরা এভাবে করে থাকি। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় থাকে যে কলিডোকোলিথিয়াসিস এরকম পেশেন্ট আছে, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কলিডোকোলিথিয়াসিস, ট্রিটমেন্ট অপশন কি? ট্রিটমেন্ট অপশনকে আমরা দুভাগে বলতে পারি। একটা হচ্ছে তোমার ইনভেসিভ সার্জারি, ওপেন সার্জারি, দ্যাট ইজ কলিডোকোলিথোটমি অ্যান্ড কলিসিস্টেক্টমি, অথবা মিনিমাল ইনভেসিভ ইআরসিপি অ্যান্ড স্টোন এক্সট্রাকশন ফলোড বাই ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের যে অন্যান্য কজ যেগুলো আছে, কমনে বলেছিলাম যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিয়াম কোলের কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা, আসলে এগুলো ট্রিটমেন্ট অপশন অনেক জটিল। এগুলা সাধারণত আন্ডার গ্রাজুয়েটে এদের এই ট্রিটমেন্ট অপশন গুলো জিজ্ঞাসা করা হয় না। তারপর সময় থাকলে আমি পরে একটু আলোচনা করার চেষ্টা করব। তো যেহেতু কমনেস্ট কজ হচ্ছে কলিডোকোলিথিয়াসিস, এই ট্রিটমেন্ট অপশনটা তোমাদেরকে জানতে হবে। ওয়েল, একটা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করে থাকি যে এরকম একটা জন্ডিসের পেশেন্ট যদি তোমার কাছে আসে, অবস্ট্রাকটিভ জন্ডিস আর মেডিকেল জন্ডিস যে কোনো কারণে, তো জন্ডিসের পেশেন্ট যদি আসে, আসলে কি আমরা অপারেশন করব? অ্যান্সার শুড বি নো। পেশেন্ট আসলে আমরা আগেই অপারেশনে যাব না। বিফোর গোয়িং টু সার্জারি পেশেন্টকে তোমাকে একটা মিনিমাম প্রিপারেশন দিতে হবে। এটাকে আমরা বলে থাকি যে হাউ উইল ইউ প্রিপেয়ার এ জন্ডিস পেশেন্ট ফর সার্জারি। রিটেন অনেক সময় একটা কোশ্চেন থাকে, হাউ উইল ইউ প্রিপেয়ার এ জন্ডিস পেশেন্ট ফর সার্জারি। মনে রাখবা, খুব ভালো করে মনে রাখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে আমরা যদি জন্ডিস পেশেন্ট, অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট থাকে, ডায়াগনোসিসের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অপারেশন করতে পারছি না, বিকজ এই জন্ডিস পেশেন্টকে যদি আমরা অপারেশন করে থাকি উইদাউট প্রিপারেশন তাহলে কিছু প্রবলেম হতে পারে। প্রশ্নটা কিন্তু দুই ভাবে, একটা হচ্ছে যে হাউ উইল ইউ প্রিপেয়ার এ জন্ডিস পেশেন্ট ফর সার্জারি, পাশাপাশি কথা হচ্ছে যদি একটা জন্ডিস পেশেন্টকে তুমি প্রিপারেশন না দিয়ে অপারেশন করো তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে। একটার সাথে একটা রিলেটেড, আমরা আলাদা আলাদা করে বলি। প্রথমে আমরা দেখো, মনে করো যে গত ক্লাসে বলেছিলাম যে অবস্ট্রাকটিভ জন্ডিস হলে কি কি অ্যানোমালিজ গুলো হয়, কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, সেইগুলোর সাথেই কিন্তু এই প্রশ্নটা রিলেটেড। যেমন একটা কথা বলেছিলাম, খুব ভালো করে কয়েকবার বলেছিলাম, আমরা পরীক্ষাতে এটা জিজ্ঞাসা করে থাকি, দ্যাট ইজ প্রথমিন টাইম। প্রথমিন টাইমটা কি বলেছিলাম, যে প্রলংড প্রথমিন টাইম হয়। আমরা জানি যে প্রথমিন টাইম ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। ভিটামিন কে হচ্ছে তোমার ফ্যাট সলিউবল ভিটামিন। যেহেতু ফ্যাট ডাইজেশন হচ্ছে না, প্রপারলি অ্যাবজর্ব হতে পারছে না, সো ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্ব হতে পারছে না। যেহেতু ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্ব হতে পারছে না, সেহেতু লিভারে ভিটামিন কে ইনসাফিসিয়েন্সি থাকে। লিভারে যদি ভিটামিন কে ইনসাফিসিয়েন্সি থাকে তাহলে পরে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10, 2, দ্যাট ইজ প্রথমিন টাইম, প্রথমিন, এটা প্রপারলি তৈরি হচ্ছে না। যদি প্রথমিন প্রপারলি তৈরি না হয়, সিনথেসিস না হয়,
তাহলে পরে বডিতে আমার এটা ডেফিসিয়েন্সি থাকবে। কতদিন বলেছিলাম, তাহলে একটা একটা আমরা দেখলাম যে বডিতে প্রথমিন ডেফিসিয়েন্সি আছে। এখন যদি প্রথমিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু কারেক্ট দ্য প্রথমিন টাইম, আদারওয়াইজ দেয়ার উইল বি চান্স অফ ব্লিডিং। বোঝা বোঝা গেল কিনা, যে আমি যদি প্রথমিন টাইম কারেকশন না করে যদি অপারেশন করি তাহলে কি হবে, দিস ইজ ক্লটিং টাইম। তাহলে ক্লটিং টাইমটা কি, আমাদের যদি প্রথমিন টাইম প্রলং থাকে তাহলে ক্লটিং টাইমটা প্রলংড হবে না, ব্লাড কোয়াগুলেশন হবে না, অপারেশন করব সেখান থেকে উজিং হতে থাকবে, উজিং হতেই থাকবে, এই উজিংটাকে বন্ধ করা যাবে না। সো বিফোর গোয়িং টু সার্জারি যদি পেশেন্টের প্রথমিন টাইম প্রলং থাকে তাহলে তাকে আমাকে ভিটামিন কে ইনজেকশন দিয়ে প্রথমিন টাইমটাকে কন্ট্রোল এনে নরমালে এনে তারপর অপারেশন করতে হবে। এটা বলেছিলাম কতদিন যে আমাদের কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ওকে, নেক্সট, জন্ডিস যখন থাকে তখন পেশেন্টের চান্স অফ ইনফেকশন ইজ হাই। আমি পরে সামারাইজ করবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো, পরে সামারাইজ করবো। যখন জন্ডিস থাকবে তখন হচ্ছে আমাদের চান্স অফ ইনফেকশন বেশি। কেন? এক্সেসিভ বিলিরুবিন, বডিতে আমাদের এক্সেসিভ বিলিরুবিন আছে, সেই এক্সেসিভ বিলিরুবিন কি করবে, একটা হচ্ছে যে আমাদের যে নিউট্রোফিল ন্যাচারাল ক্লার সেল ইন দ্য বডি, আমরা জানি বডিতে নর্মাল ডিফেন্সিভ মেকানিজম যেটা থাকে নিউট্রোফিল ন্যাচারাল ক্লার সেল, এই এক্সেসিভ বিলিরুবিন এ আমাদের যে নর্মাল ডিফেন্স ন্যাচারাল ক্লার সেল এইগুলোকে সে ফাংশনটাকে ইম্পেয়ার করে দেয়। যখন ফাংশনটা ইম্পেয়ার করে তখন কিন্তু ন্যাচারাল ক্লার সেল ভালো কাজ করতে পারে না, নিউট্রোফিল প্রপারলি তার ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করতে পারে না। সো দেয়ার ইজ চান্স অফ ইনফেকশন, ইনফেকশন চান্স বেশি। আরেকটা জিনিস দেখো, আমরা বলেছি যে ইউরিনের কালারটা কেন ডার্ক ইয়েলো হয়, বলেছি না সরিষার তেলের মতো হয় দেখতে, কেন সেটাও বলেছিলাম, যে আমাদের বডিতে যে এক্সেসিভ যে কনজুগেটেড বিলিরুবিন, সে বিলিরুবিনটা ইউরিন দিয়ে পাস করছে, এই জন্য ইউরিনের কালারটা কি হচ্ছে তোমার গোল্ডেন ইয়েলো বা ডার্ক কালার হচ্ছে। এখন দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো, জন্ডিস পেশেন্ট আমি বলেছিলাম জন্ডিস যখন থাকে তখন কিন্তু পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকে, পেশেন্ট কিন্তু বেশি পানি খেতেও পছন্দ করে না, পানি খেতে তার ডিস্টেস্ট হয়, তখন আলটিমেটলি বডিতে কিছু ডিহাইড্রেশন থাকে। আবার পেশেন্টের কিন্তু ভমিটিং টেন্ডেন্সি থাকে, কিছু কিছু পেশেন্ট জন্ডিস থেকে অবস্থায় পেশেন্ট বমি করে। আবার বডিতে ব্লাডে বিলিরুবিনের পরিমাণ বেশি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটু জটিল। এখন যদি বডিতে কোনো কারণে ডিহাইড্রেশন থাকে, এক্সেসিভ বিলিরুবিন থাকে, এই বিলিরুবিনটা কি বলেছি যে এক্সেসিভ বিলিরুবিন পাসেস থ্রু গ্লোমেরুলাস, কিডনি গ্লোমেরুলাস দিয়ে পাস করছে এবং কিডনি টিবিউল দিয়ে সে পাস করে আলটিমেটলি ইউরিন দিয়ে বের হচ্ছে। এখন যদি কোনো কারণে এই বিলিরুবিনের পরিমাণ এত বেশি বেড়ে যায় যে প্রপারলি সে গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হয়ে টিবিউল দিয়ে ঠিক মতো পাস করতে পারছে না, দুইটা কারণ। টিবিউল দিয়ে কেন যেতে পারছে না, একটা হচ্ছে আমাদের সাম সর্টস অফ ডিহাইড্রেশন, যে পরিমাণে জিএফআর হওয়ার কথা সেই পরিমাণে জিএফআর হতে হচ্ছে না, এদিকে টিবিউলের মধ্য দিয়ে যে বিলিরুবিন যেটা পাস করছে সেটা টিবিউলের মধ্যে যে জমা হয়ে যাচ্ছে। এখন যদি এক্সেসিভ বিলিরুবিন যদি টিবিউলের মধ্যে জমা হয়ে যায় তাহলে কি হবে, রেনাল শাটডাউন। ভালো করে মনে রাখো, রেনাল শাটডাউন দ্যাট ইজ রেনাল ফেইলিওর। এইটা একটা টার্ম আমরা বলে থাকি হেপাটো রেনাল সিনড্রোম। আমি কিন্তু কথা বলছি যে একটা জন্ডিজের পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করব বিফোর সার্জারি, অথবা জন্ডিস পেশেন্টকে যদি আমি প্রপারলি সার্জারি প্রিপারেশন না করে সার্জারিতে যাই কি কি প্রবলেম হতে পারে,
আমি সেই সবগুলো পরে বলবো, আস্তে আস্তে ব্যাখ্যা করে করে বলছি আমি। একটা প্রবলেম হতে পারে হেপাটোরেনাল সিনড্রোম। প্রথমটা বলেছি ব্লিডিং টাইম বেড়ে যেতে পারে যদি প্রপারলি আমরা প্রিপারেশন না করি। 2 নম্বর কথা বলেছি জন্ডিস যদি থাকে, এক্সেসিভ বিলিরুবিন যদি থাকে, তাহলে পরে চান্স অফ ইনফেকশন। নাম্বার 3 বলতে চাচ্ছি যদি এক্সেসিভ বিলিরুবিন গ্লোমেরুলাস দিয়ে পাস করে, পেশেন্টের ডিহাইড্রেশন এক্সিস্ট করে, তাহলে পরে পেশেন্টের হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে। এই হেপাটোরেনাল সিনড্রোমটাই কিন্তু শর্ট নোট হিসেবে অনেক সময় রিটেন পরীক্ষায় থাকে। শর্ট নোট হিসেবে হেপাটোরেনাল সিনড্রোম কেন বলছি? লিভারের কারণে রেনালের প্রবলেম, কিডনির প্রবলেম, লিভারের কারণে কিডনির প্রবলেম, এই জন্য এটাকে আমরা বলে থাকি হেপাটোরেনাল সিনড্রোম। কি করে হলো ব্যাখ্যা আমি অলরেডি দিয়েছি, আমি আবারও বলছি। জন্ডিস পেশেন্টের হয়তো পেশেন্ট ঠিক মতো পানি খেতে পারে না, ডিস্ট্রেস থাকে, কখনো কখনো ভমিটিং হয়, দেখা যায় সাম সর্টস অফ ডিহাইড্রেশন থাকে। পাশাপাশি আমরা বলেছি যে এক্সেসিভ বিলিরুবিন, যে কনজুগেটেড এক্সেসিভ বিলিরুবিন, সেটা কিডনি গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হয়ে কিডনি টিবিউল দিয়ে পাস করে ইউরিন দিয়ে যায়। যখন এক্সেসিভ বিলিরুবিন গুলো এই কিডনি টিবিউলে জমা হয়, পেশেন্টের ডিহাইড্রেশন থেকে প্রপারলি গ্লোমেরুলাস ফিল্ট্রেশন হয়ে কিডনি টিবিউলকে ফ্লাশ করতে পারে না, তখন এই এক্সেসিভ বিলিরুবিন গুলো কিডনি টিবিউলস এর মধ্যে জমা হয়ে যায়। জমা হয়ে গেলে তখন কি হয়? রেনাল শাটডাউন, দ্যাট ইজ রেনাল ফেলিওর হয়। এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হেপাটোরেনাল সিনড্রোম। হেপাটোরেনাল সিনড্রোম দ্যাট ইজ লিভারের কারণে কিডনি ফেলিওর। তাহলে যদি আমরা জন্ডিস পেশেন্টকে প্রপারলি যদি ট্রিটমেন্ট আমরা প্রিপারেশন না করে অপারেশন করতে যাই, তাহলে আরেকটা কমপ্লিকেশন কি হতে পারে? হেপাটোরেনাল সিনড্রোম, ভেরি ডেঞ্জারাস কমপ্লিকেশন, তাই না? পেশেন্টকে সার্ভাইভ করানো মুশকিল হয়ে যায়। দেখো, তাহলে যদি বলি একটা জন্ডিস পেশেন্টকে যদি আমরা প্রিপারেশন না করে অপারেশন করি, কি কি প্রবলেম হতে পারে? একটা বললাম যে পেশেন্টের চান্স অফ ব্লিডিং ইজ ভেরি হাই, অনেক ব্লিডিং হবে, কারণ হচ্ছে যে পেশেন্টের প্রথমিন টাইম বেশি, প্রথমিন টাইমটা আমরা কন্ট্রোল করে নেই নাই, সো ব্লিডিং চান্স বেশি, ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকবে। নাম্বার 2, চান্স অফ ইনফেকশন ইজ হাই, বিকজ আমাদের যে এক্সেসিভ বিলিরুবিন, এই বিলিরুবিন আমাদের যে ন্যাচারাল ক্লাস সেল নিউট্রোফিল থাকে, এগুলোকে প্রপার ফাংশন করতে দেয় না, সেগুলোকে যথেষ্ট পরিমাণে সাপ্রেস করে রাখে, যে কারণে আমরা পেশেন্টের ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। 3 নম্বর বললাম যদি প্রপারলি আমরা পেশেন্টকে প্রিপারেশন না করি, তাহলে পরে হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে। হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে, ঠিক আছে, যেন মনে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এরকম একটা জন্ডিস পেশেন্টকে যখন আমরা অপারেশন করতে যাব, আইদার ইআরসিপি অর কলিডোকোলিথোটমি উইথ কলিসিস্টেমি করতে যাব, তখন কি কি প্রিপারেশন নিব? প্রথমে আমরা বলবো যে পেশেন্টকে আমরা হাইড্রেশন মেনটেন করব এন্ড গ্লুকোজ লোড টু দা লিভার। লিভারে আমরা জানি লিভারে কি আমাদের গ্লাইকোজেন স্টোরেজ থাকে। তো যদি পেশেন্ট ফাস্টিং থাকে, তাহলে গ্লাইকোজেন স্টোরেজটা কমে যায়, লিভার ঠিকমতো গ্লুকোজ সাপ্লাই দিতে পারে না। তাহলে আমরা এমন একটা ফ্লুইড ইউজ করতে চাই 5% ডিএ বা 5% ডিএনএস, যেটা পেশেন্টের হাইড্রেশন মেনটেন করবে অ্যাজ ওয়েল অ্যাজ লিভারে গ্লাইকোজেনটাকে স্টোর করবে, গ্লাইকোজেন বাড়িয়ে দিবে, ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দিবে। কেন হাইড্রেশন মেনটেন করতে চাই? আমি একটা ব্যাখ্যা অলরেডি বলেছি, যেহেতু হেপাটোরেনাল সিনড্রোম প্রিভেন্ট করতে গেলে আমাদের যদি হেপাটোরেনাল সিনড্রোমটা কেন হচ্ছে, একটা কজ পেশেন্টের ডিহাইড্রেশন যদি থাকে, তাহলে ডিহাইড্রেশনটাকে আমাকে কারেকশন করতে হবে। ডিহাইড্রেশন কারেকশন যদি করতে পারি, তার চান্স অফ হেপাটোরেনাল সিনড্রোম ইজ লেস। নাম্বার 2, আমরা বলেছি যে পেশেন্টের প্রথমিন টাইম বেশি, প্রলং প্রথমিন টাইম, সো উই হ্যাভ টু কারেক্ট প্রথমিন টাইম বাই ইনজেকশন ভিটামিন কে। ভিটামিন কে কোনাকিয়ন, কোনাকিয়ন ইনজেকশন আমাদের পাওয়া যায়। এই কোনাকিয়ন ইনজেকশনটা আমরা আইভি দিতে পছন্দ করি, আইভি কখনো কখনো আইএমও দেওয়া হয়। কতদিন দিতে হবে? এটা 3 to 5 days।
3 থেকে 5 দিন বিফোর সার্জারি আমরা এই কোনাকিয়ন ইনজেকশনটা দিয়ে থাকি 3 to 5 ডেজ দিলে মোটামুটি আমাদের দেখা গেছে যে প্রথমের টাইমটা নরমালে চলে আসে। ওকে, প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক আমরা বলেছি যে জন্ডিস পেশেন্টের চান্স অফ ইনফেকশন ইজ হাই, সো ইনফেকশনটা যাতে আমাদের না হয়, কম হয়, তার জন্য প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক আমাদেরকে দিতে হবে। বিফোর সার্জারি প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। নাম্বার 4, ডিউরিং সার্জারি আমরা এই যে হেপাটোরেনাল সিনড্রোমের কথা বললাম, এই হেপাটোরেনাল সিনড্রোমটা পার অপারেটিভ যেন হেপাটোরেনাল সিনড্রোম না হয় সেইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা স্টেপ নিয়ে থাকি, সেটা হচ্ছে ফোর্সড ডাইউরেসিস। মানে বুঝতে পেরেছে, জোর করে পেশাবটাকে তৈরি করানো, ইউরিন পাস করানো, ফোর্সড ডাইউরেসিস। এই ফোর্সড ডাইউরেসিসের জন্য আমরা আইভি ম্যানিটল ইউজ করে থাকি জাস্ট বিফোর অ্যানেস্থেসিয়া অর ডিউরিং অ্যানেস্থেসিয়া। আমরা এই ডিউরিং সার্জারি আমরা ফোর্সড ডায়ালিসিসটা করে থাকি, ইউজুয়ালি বিফোর অ্যানেস্থেসিয়া এটা ওনারা দিয়ে থাকেন, যাতে এই যে কিডনি টিউবুলস এর মধ্যে কোনোভাবে যেন আমাদের এক্সেসিভ বিলিরুবিন গুলো জমা হতে না পারে। আমরা জানি ম্যানিটল ইজ এ ডায়ারেটিক এজেন্ট, ম্যানিটলটা আইভি দেওয়া হয়, আইভি ম্যানিটল দেওয়া হয়। এটা সাধারণত 200 ml মতো ম্যানিটল দেওয়া হয়, আইভি ম্যানিটল দেওয়া হয়। পাশাপাশি হচ্ছে আমরা আগেই বলেছি পেশেন্টের হাইড্রেশনটি কিন্তু আমরা মেনটেন করেছি, পেশেন্ট ইজ ওয়েল হাইড্রেটেড। এবং আইভি ম্যানিটল দিলে ফোর্সড ডাইউরেসিস হচ্ছে, যখন ফোর্সড ডাইউরেসিস হচ্ছে তখন কিন্তু কিডনি টিউবুলস এর মধ্যে আমার এই এক্সেসিভ বিলিরুবিন ডিপোজিশন হওয়ার সুযোগ থাকছে না। সো আমাদের কিন্তু হেপাটোরেনাল সিনড্রোমটা হওয়ার সম্ভাবনা নাই বা কম, ঠিক কিনা? বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, পেশেন্টকে ক্যাথেটারাইজেশন করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টকে ক্যাথেটারাইজেশন করতে হবে। কেন ক্যাথেটারাইজেশন করতে হবে? এই যে হেপাটোরেনাল সিনড্রোমের কথা বললাম, পার অপারেটিভ পেশেন্ট কি অবস্থায় আছে, পেশেন্টের আদৌ ইউরিন আউটপুট হচ্ছে কিনা আমরা কি বুঝতে পারবো উইদাউট ক্যাথেটারাইজেশন? নো। সো যখন আমরা অপারেশন আমরা শুরু করব, যখন ইনসিশন দিব, তখন আমরা দেখব ইউরিন ব্যাগটা টোটালি এমটি করে রাখতে চাই। তারপর ডিউরিং সার্জারি আমরা মাঝে মাঝে দেখি যে কি পরিমাণে ইউরিন আসছে বা আদৌ আসছে কিনা। একটা কথা বাই দা বাই একটু বলি, সেটা হচ্ছে আমাদের ইউরিন আউটপুট কত ইম্পর্টেন্ট কথা। যখন বার্ন নিয়ে কথা বলা হবে বা শক নিয়ে কথা বলা হবে, তখন কিন্তু এই ইউরিন আউটপুট চলে আসবে। এবং ইউরিন আউটপুট খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আমাদের সার্জারির জন্য, পোস্ট অপারেটিভ পেশেন্টের জন্য। একটু বলে রাখি যে আমরা সাধারণত যদি জিজ্ঞাসা করি ইউরিন আউটপুট কত, আমরা বলে থাকি যে হয়তো 1500 ml 2000 ml in 24 hours। তো আমরা এইভাবে বলতে চাই না বা শুনতেও চাই না। প্রিফারেবল হচ্ছে আমরা জানতে চাই যে প্রতি ঘন্টায় কতটুকু ইউরিন ফরমেশন হয়, প্রতি ঘন্টায়। কারণ একটা বার্নের পেশেন্ট, একটা শক ডিউ টু এনি কজ এরকম একটা পেশেন্টকে যদি আমরা ইউরিন আউটপুট মনিটর করা ভেরি মাচ এসেনশিয়াল। তখন যদি তুমি বলো যে আমি একটা শকের পেশেন্টকে, আমি একটা বার্নের পেশেন্টকে ইউরিন আউটপুট 24 আওয়ার্সে ক্যালকুলেশন করে বলতে চাই, দিস ইজ ভেরি মাচ আনওয়াইজ। তখন দেখা যাবে যে তুমি ইউরিন আউটপুট ক্যালকুলেট করতে করতে পেশেন্ট গোজ টু ভার্টিক্যালি আপওয়ার্ডস, তাই না, উপরের দিকে চলে গেছে। সো তোমাকে মনে রাখতে হবে যে পেশেন্ট, এই সমস্ত পেশেন্টকে যখন আমরা মনিটর করব তখন ইউরিন আউটপুটটা আমাদেরকে আওয়ারলি হিসাব করতে হবে। আমরা একটা অ্যাডাল্ট এভারেজ যে হিসাবটা করে থাকি 1 to 1.5 ml পার কেজি পার আওয়ার। সে একটা পেশেন্টের ওয়েট যদি 60 কেজি হয়, তাহলে আমাদের ধরে নেব এভারেজ ইউরিন আউটপুট শুড বি
should be 60 ml, তাই না? 60 ml per hour। যদি আমরা আপার লিমিট পর্যন্ত ধরে থাকি 1.5, তাহলে 90 ml per hour। এটাকে 24 আওয়ার্সে বলার সুযোগ নেই। এখন আমি অপারেশন করব, আমি ইউরিন আউটপুট দেখব, আমি কি 24 আওয়ার্সে হিসাব করে ইউরিন আউটপুট দেখতে পারবো? নট পসিবল এট অল, তাই না? সো মনে রাখবা যে যখন আমাদের পেশেন্ট মনিটরিং করব ফর শক পেশেন্ট অর বার্ন পেশেন্ট, যে কোনো পেশেন্টকে ইউরিন আউটপুট মনিটর করার জন্য ডেফিনেটলি আমাদেরকে ইউরিনটা অ্যান্সার করতে হবে যে 1 to 1.5 ml per kg per hour, বাট not below 0.5 ml per kg per hour। যদি 0.5 ml per kg per hour এর কমে হয়, দ্যাট ইজ 60 কেজি একটা পেশেন্ট, তার অ্যাটলিস্ট ইউরিন আউটপুট আমরা ধরে থাকবো 0.5 ml করে যদি ধরি, তাহলে 30 ml per hour। এর কমে যদি ইউরিন আউটপুট হয়, দ্যাট ইজ অলিগোইরিয়া। এই অলিগোইরিয়া আমাদের কাম্য না, এক্সপেক্টেড না। সো ইউরিন আউটপুট শুড বি calculated in hour, এবং it should be 1 to 1.5 ml per kg per hour। প্লিজ 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 তোমরা এটা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। এটা কিন্তু পরীক্ষায় আমরা জিজ্ঞেস করে থাকি, এবং প্র্যাকটিক্যাল লাইফে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা ডায়রিয়ার পেশেন্ট, একটা শকের পেশেন্টকে তুমি যদি মনিটর করতে চাও, পেশেন্টকে তুমি যদি 24 আওয়ার্স ইউরিন আউটপুট মনিটর করতে চাও, তাহলে পেশেন্টকে তুমি হারাতে পারো, তোমার হাত থেকে পেশেন্টটা চলে যেতে পারে, মারা যেতে পারে। সো এই এই সমস্ত ক্ষেত্রে শকের পেশেন্টকে তোমাকে যখন ইউরিন আউটপুটটা মনিটর করতে হবে, ইট শুড বি ইন আওয়ার। ওয়েল, তাহলে ক্যাথেটার করবা, আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। তাহলে আমরা একটা পেশেন্টকে ক্যাথেটার করব। তাহলে এখন যদি আমরা সামারাইজ করি যে একটা জন্ডিস পেশেন্টকে যদি আমরা অপারেশন করতে চাই, তাহলে হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট, অথবা জন্ডিস পেশেন্টকে যদি উইদাউট প্রিপারেশন আমরা সার্জারি করি, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে? তাহলে একটা কমপ্লিকেশন আমরা বলেছি যে পেশেন্টের ব্লিডিং হতে পারে। এই ব্লিডিংটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ইনজেকশন ভিটামিন কে দিতে হবে। পেশেন্টের জন্ডিসের কারণে ইনফেকশন হতে পারে, ইনফেকশন যাতে না হয় সেজন্য প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। পেশেন্টের হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে, হেপাটোরেনাল সিনড্রোম যাতে না হয় তার জন্য আমাকে প্রপারলি পেশেন্টকে হাইড্রেশন মেনটেন করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ গ্লুকোজ স্টোরেজ করতে হবে লিভারে, এবং ফোর্সড ডায়োরিসিস করতে হবে, যাতে এক্সেসিভ বিলিরুবিন গুলো যেগুলো কিডনি টিউবিউলের মধ্যে জমা হতে না পারে, এবং এটা ক্যাথেটারাইজেশন করতে হবে ফর মনিটরিং অফ ইউরিন আউটপুট। আমার মনে হয় বোঝা গেছে কথা। অনেকক্ষণ কথা বললাম একটা বিষয় নিয়ে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় আমরা অনেক জিজ্ঞাসা করে থাকি, হ্যাঁ, সব জায়গায় চলে আসবে, শর্ট লং কেসে চলে আসবে, ভাবে বোর্ডে চলে আসবে, হাউ উইল ইউ প্রিপেয়ার এ জন্ডিস পেশেন্ট ফর সার্জারি। ওকে, তাহলে আমি শুধু কলিডোকোলিথিয়াসিস এর ট্রিটমেন্ট অপশনটুকু বলেছি, অন্য কিছু কিন্তু বলি নাই। কলিডোকোলিথোটমি উইথ কলিসিস্টেক্টমি, অথবা যদি আমরা ফ্যাসিলিটিস থাকে ইআরসিপি এন্ড স্টোন এক্সট্রাকশন ফলোড বাই ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি। এখানে আমি এখানেই থাকবো, কিছু কথা বলবো যে সিবিডি যখন আমরা ওপেন করি, বলা হয় এক্সপ্লোরেশন অফ দা সিবিডি। যখন সিবিডিটাকে আমরা ওপেন করে থাকি, ওপেন করার উদ্দেশ্য কি? সিবিডি কে এক্সপ্লোর করা, সিবিডির মধ্যে কোথায় কি আছে, কোন উইদিন দা কমন বাইল ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট এর মধ্যে কি কি কোন স্টোন আছে বা কোন ওয়ার্ম আছে, কি আছে সেগুলোকে আমরা সার্চ করি। এই প্রসিডিউরটাকে আমরা বলে থাকি এক্সপ্লোরেশন। তাহলে কলিডোকোলিথোটমি করার সময় আমরা ওয়ান কাইন্ডস অফ এক্সপ্লোরেশন। একটা প্রশ্ন আমরা পরীক্ষা হলে জিজ্ঞাসা করে থাকি, what are the indications of common bile duct exploration? বোঝা গেছে কিনা যে কি কি কারণ থাকলে, কোন কোন কন্ডিশনে আমরা সিবিডি এক্সপ্লোর করে থাকি? আমরা কি সবসময় সিবিডি এক্সপ্লোর করি? নো। আমরা যখন গলব্লাডার অপারেশন করি তখন কি সিবিডি এক্সপ্লোর করি? নো। তার নির্দিষ্ট কিছু কিছু, ডেফিনেটলি কিছু কিছু কারণ থাকবে যে সমস্ত কারণের জন্য আমরা সিবিডি কে ওপেন করব এবং সার্চ করে দেখব যে কোথায় কি আছে। এটাকে বলা হয় সিবিডি এক্সপ্লোরেশন। তাহলে কি কি কারণে সিবিডি কে এক্সপ্লোর করা লাগতে পারে?
দেখবা বেল ল্যাবসে 3-4টা পয়েন্ট দেওয়া আছে। নাম্বার পয়েন্ট আমরা কিন্তু বলে ফেলেছি যে যদি কমন বাইল ডাক্টের মধ্যে স্টোন থাকে, একটা কমন বাইল ডাক্টের মধ্যে যদি কোনো কারণে স্টোন থাকে, গল ব্লাডার অপারেশন করতে গেলাম, অপারেশন করতে যে দেখলাম একটা প্যালপেবল স্টোন, কমন বাইল ডাক্টের মধ্যে দেখলাম একটা প্যালপেবল স্টোন আছে, আল্ট্রাসাউন্ডে আমাকে বললো যে কমন বাইল ডাক্টের মধ্যে স্টোন আছে, তাহলে কিন্তু আমাকে সিবিডি এক্সপ্লোর করা লাগবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে কোনো ভাবে যদি সিবিডি তে স্টোন থাকে, এটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি, এমআরসিপির মাধ্যমে করতে পারি, ইআরসিপির মাধ্যমে করতে পারি, অথবা পার অপারেটিভ আমি কমন বাইল ডাক্টকে প্যালপেট করলাম, প্যালপেট করে দেখলাম তার মধ্যে একটা স্টোন আছে, তাহলে পর আমাকে সিবিডি এক্সপ্লোর করতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্য this first cause, the important cause of exploration of common bile duct। ভালো করে মন দিয়ে শোনো বাবা, এটা কিন্তু পরীক্ষায় আমরা জিজ্ঞাসা করে থাকি যে কমন বাইল ডাক্টকে যে আমরা এক্সপ্লোরেশন করলাম বা করব কি কি কারণে। প্রথম কারণটা আমরা বলেছি, সেটা হচ্ছে স্টোন উইদিন দ্য কমন বাইল ডাক্ট, আইদার প্যালপেবল স্টোন ডিউরিং সার্জারি, অথবা ইমেজিং এ পেয়েছি, আল্ট্রাসাউন্ড, এমআরসিপি, ইআরসিপি, something. Number 2 cause, dilated CVD, but what is the exact cause we don't know। একটা পেশেন্টকে বললো যে সিবিডি ডাইলেটেড, দ্যাট ইজ সার্জিক্যাল সিবিডি। কখন আমরা সার্জিক্যাল সিবিডি বলে থাকি? অনেক সময় দেখা যায় যে পার্ট 1 এখান থেকে কোশ্চেন থাকে যে ডাইলেটেড সিবিডি নিয়ে কথা থাকে, সিবিডি কখন আমরা ডাইলেটেড বলবো বা সার্জিক্যাল সিবিডি কখন বলবো। তাহলে আসতে হবে যে সিবিডি ডায়ামিটার কত, নরমাল সিবিডি ডায়ামিটার কত, কত 4 to 5 millimeter, normal CVD diameter 4 to 5 millimeter, but we can consider this diameter up to 8 millimeter। 8 মিলিমিটার পর্যন্ত আমরা এটাকে কনসিডার করতে পারি অ্যাজ এ নরমাল সিবিডি, নরমাল কমন বাইল। যদি কোনো কারণে 8 মিলিমিটারের বেশি ডায়ামিটার হয়ে যায়, তখন তাকে আমরা বলি সার্জিক্যাল ডায়ামিটার, সার্জিক্যাল সিবিডি বা ডাইলেটেড সিবিডি। সে 9 মিলিমিটার, 10 মিলিমিটার, 11 মিলিমিটার, 12 মিলিমিটার বললো যে সিবিডি ডায়ামিটার 10 মিলিমিটার, বাট why increased diameter? Definitely there should be some obstruction in the lower end of the CBD, maybe due to a stone or from outside, we don't know। কিন্তু আমরা ইমেজিং করেছি, আমরা আল্ট্রাসোনোগ্রাম করেছি, আমরা এমআরসিপি করেছি, করে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি নাই হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ডাইলেটেশন অফ দ্য সিবিডি। সেই ক্ষেত্রেও একটা ইন্ডিকেশন আছে সিবিডি এক্সপ্লোর করার। ম্যানুয়ালি সার্জারি, ওপেন সার্জারি করব, সিবিডি এক্সপ্লোর করব, করে আমরা দেখব যে কোনো কারণ আমরা পাই কিনা। দিস ইজ নাম্বার 2, সেকেন্ড কজ, the dilated CBD। মনে করো গতদিন আমরা বলেছিলাম যে অ্যালকালাইন ফসফেটেজ ইনক্রিজ করে ইন অবস্ট্রাকটিভ জন্ডিস, কেন তার ব্যাখ্যাটাও দিয়েছিলাম। তাহলে যদি একটা পেশেন্টের রেইজড অ্যালকালাইন ফসফেটেজ থাকে, পেশেন্টের জন্ডিস বা হিস্ট্রি অফ জন্ডিস থাকে, এই ইয়াতে সুইচ দাও তো, জন্ডিস বা হিস্ট্রি অফ জন্ডিস থাকে, তখন দেখা যাবে কি যে পেশেন্টের জন্ডিস বা হিস্ট্রি অফ জন্ডিস আছে, পেশেন্টের অ্যালকালাইন ফসফেটেসটা বেড়ে গেছে, তখন কিন্তু আমরা সিবিডি এক্সপ্লোর করে থাকি। বোঝা গেল কথাগুলা? নাম্বার 1 কজ বললাম যে স্টোন ইন দ্য সিবিডি, দ্যাট ইজ কোলিডোকোলিথিয়াসিস, আইদার ফ্রম ইমেজিং or palpable stone within the CBD। নাম্বার 2 বলেছি যে unusual dilated CBD, surgical CBD, we cannot identify the proper cause। নাম্বার 3 বলেছি যে raised alkaline phosphatase with history of jaundice or presence of jaundice with raised alkaline phosphatase, তখন কিন্তু আমরা CBD থেকে এক্সপ্লোর করে থাকি।
these are the causes of exploration of the CBD. এখন মনে রাখতে হবে পরবর্তী স্টেপ কি। আমরা সিবিডি এক্সপ্লোর করেছি, এর ভেতরে যে স্টোন ছিল সেগুলোকে বের করেছি, পলিসিস্টেক্টমি করেছি। এখন আমাকে আস্তে আস্তে সবকিছু ক্লোজ করে চলে আসতে হবে, তাই তো? আচ্ছা, তাই যদি হয়, সিবিডি যখন আমরা এক্সপ্লোর করি তখন কিন্তু ডিরেক্টলি আমরা এটাকে যেটুকু ওপেন করেছিলাম সেটুকুই কিন্তু আবার স্টিচ দিয়ে চলে আসতে পারি না। কারণ যে যদি কোনো কারণে এর মধ্যে কোনো স্টোন থেকে থাকে, আমি মাল্টিপল স্টোন উইথ দ্য সিবিডি, আমি 5টা 10টা স্টোন বের করেছি, 2-1টা স্টোন কোনো কারণে থেকেও যেতে পারে। অথবা সিবিডি যখন আমরা রিপেয়ার করব, যখন আমরা অ্যানাস্টোম এখানে সিবি যে ওপেনটা করেছি, যে সে ওপেনটা যখন আবার স্টিচ দিয়ে যখন রিপেয়ার করব, ওই স্টিচটা কিন্তু কোনো কারণে ফেল করতে পারে। যদি স্টিচ ফেল করে তাহলে পরে যে বাইল যেটা আছে সে বাইলটা কি হবে, সিবিডি থেকে কিন্তু এসে আলটিমেটলি অ্যাবডোমেনের মধ্যে চলে আসবে। যদি অ্যাবডোমেনের মধ্যে বাইল চলে আসে তাহলে কি হবে, biliary peritonitis. That is very much dangerous. They very much dangerous. Sometimes it is difficult to save the patient. So যখন আমরা সিবিডি কে এক্সপ্লোর করি তখন যাতে এই ধরনের কমপ্লিকেশন না হয় সেটার জন্য আমরা কি করে থাকি, আমরা কমন বাইল ডাক্টের মধ্যে একটা টিউব দিয়ে থাকি, এটা ড্রেন টিউব দিয়ে থাকি। সেই টিউবটার নাম কি, টি টিউব। তোমরা জানো, স্যাররা সব পড়িয়েছেন টি টিউব। এই টিউবটা দেখতে টি এর মতো, একটা ভার্টিক্যাল লিম্ব থাকে, একটা একটা ট্রান্সভার্স লিম্ব থাকে। ট্রান্সভার্স লিম্ব যেটা সেটাকে শর্ট, সেটাকে আমরা কমন বাইল ডাক্টের মধ্যে রাখি, এবং ভার্টিক্যাল যে লিম্বটা সেটাকে আমরা তোমার অ্যাবডোমেন ওয়াল দিয়ে বাহির থেকে বের করে দিই। সো টি টিউব ইজ এ মাস্ট, আমাদের জন্য টি টিউব মাস্ট। হয়তোবা কেউ কখনো কখনো সিবিডি এক্সপ্লোর করে টি টিউব হয়তোবা দেয় না, ডিপেন্ডস, বাট আইডিয়ালি আমাদের টি টিউব দিতে হবে, আমরা টি টিউব দিয়ে থাকি, এবং এটাই এটাই অ্যান্সার করাই ভালো। যখন আমরা টি টিউব দিলাম তখন আরেকটা প্রশ্ন রাইজ করলো, ধরো এরকম একটা পেশেন্টের জন্ডিসের পেশেন্টকে অপারেশন করা হয়েছে, পেশেন্ট বেডে আছে, এরকম একটা পেশেন্ট লং কেস, পোস্ট অপারেটিভ পেশেন্ট, লং কেস দেওয়া হলো, তোমাকে জিজ্ঞাসা করা হলো যে টিউবটা দেখে এটা কি, তুমি টিউবটা দেখে আইডেন্টিফাই করতে পারবা দিস ইজ টি টিউব, কারণ এটার মধ্যে বাইল আসবে, তাই না? যেহেতু কমন বাইল ডাক্টের মধ্যে দেওয়া আছে তাহলে এটার মধ্যে দিয়ে বাইল উইল পাস। এখন প্রশ্ন হচ্ছে, খুব ভালো করে শোনো, রিটেনও প্রশ্ন থাকে, ভাইভাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে, অস্তিত্ব থাকে, হাউ উইল ইউ ম্যানেজ টিটি, পোস্ট অপারেটিভ টিটি, পোস্ট অপারেটিভ টি টিউবটাকে কি করে ম্যানেজ করবা, ম্যানেজমেন্ট অফ পোস্ট অপারেটিভ টি টিউব, হাউ উইল ইউ ম্যানেজ টি টিউব। দেখো, তোমার স্যার বলবে যে এখানে তো তুমি টি টিউবটা দিয়েছো, এই টি টিউবটা তো আমরা সারা জীবন রেখে দিব না, তাই না? একটা সময় আমরা খুলবো, কবে খুলবো, কিভাবে খুলবো, খোলার আগে কি করব, খোলার পরে কি করব, এই যে সমস্ত প্রশ্ন, এগুলো সবকিছু চলে আসবে টি টিউব ম্যানেজমেন্টের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলি টি টিউব যখন আমরা দিয়ে আসলাম, এটা দিলেই কিন্তু ইচ্ছা মতো আমরা খুলতে পারবো না। ঠিক আছে, আমরা নর্মাল অ্যাবডোমেনের মধ্যে যখন আমরা টিউব দিলাম, একটা গলব্লাডার অপারেশন করে ড্রেন টিউব দিলাম, 1 দিন 2 দিন 3 দিন রেখে হয়তো দেখলাম সবকিছু ভালো আছে, ড্রেনে কোনো কালেকশন আসছে না, উই ক্যান রিমুভ দ্য ড্রেন টিউব। বাট ইন কেস অফ টি টিউব উই ক্যান নট ডু ইট। বিফোর রিমুভাল অফ টি টিউব তোমাকে অনেক কিছু স্টেপ নিতে হবে। তাহলে কি কি টি টিউব ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝাই? আমি বলি টি টিউবটা সাধারণত আমরা রিমুভ করে থাকি অ্যারাউন্ড 12 to 14 ডেজ, 12 থেকে 14 দিনে, 14 পোস্ট অপারেটিভ ডে, 12 to 14 পোস্ট অপারেটিভ ডে,
এই সময়টাতে আমরা সাধারণত টি টিউবটাকে রিমুভ করে থাকি। তাহলে আমরা দেখো প্রশ্ন করলাম যে হাউ উইল ইউ ম্যানেজ দ্য টি টিউব, সে লং কেস আছে, তুমি দাঁড়িয়ে আছো, সবকিছু দেখেছো, আমাকে এখন প্রশ্নের অ্যান্সার করছো। অ্যান্সারটা এরকম হবে যে স্যার আমরা টি টিউব দিয়েছি, আজকে সেকেন্ড বা থার্ড পোস্ট অপারেটিভ ডে, এখান থেকে আমরা বাইল আসছে, আসবে তো বাইল আসবে, দেখা যাবে যে বাইল প্রতিদিন 300 400 500 ml বাইল আসবে। টিচারের প্রশ্ন থাকবে যে এই যে বাইলটা আসছে এটা কি ইউজুয়াল নাকি আনইউজুয়াল, বাইল আসাটা কি আমাদের কাম্য? বেশিরভাগই তোমরা বলে থাকবে যে না, বাইল স্যার তো আসা ভালো না। আমরা আগেই বললাম না, বাইল যদি আসে তাহলে কি ভালো? ভালো না। কিন্তু টি টিউবতে যদি বাইল আসে সেটা কিন্তু ভালো, গুড সাইন। তার মানে কি যে টি টিউবটা ফাংশনিং আছে। যে আমরা জানি যে বিলিয়ার বাইল তৈরি হয় কতটুকু, লিভার থেকে বাইল তৈরি হয় 1200 থেকে 1500 ml পর্যন্ত কিন্তু বিলিয়ারি সিক্রেশন হয়, তাই না? এই বাইলটা কি হয়, তোমার নিয়ার অ্যাবাউট 1000-1200 বাইল তৈরি হচ্ছে, সে বাইলটা অ্যাম্পুল অফ দ্য ভেটার দিয়ে চলে যাচ্ছে কোথায়? ডিওডেনামে, যে বাকি ইন্টেস্টাইনে যে তার কাজকর্ম করছে। যখন টি টিউব দেওয়া হয় তখন কিছু বাইল টি টিউব দিয়ে বাইপাস করে আসে, আর কিছু জিনিস, কিছু বাইল তোমার ডিওডেনাম দিয়ে বের হয়ে যায়। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এক্সরেটা থাকলে খুব ভালো হতো, এক্সরে থাকলে দেখাতে পারলে খুব ভালো হতো। তোমরা নেট থেকে একটা টি টিউব কোলনজিওগ্রামের এক্সরে দেখে নিও। তো এই যে বাইলটা আসা, দ্যাট ইজ ন্যাচারাল এবং ভালো। কিন্তু যদি বাইলটা একদমই কম আসে, 100 ml 200 ml আসে, তাহলে কিন্তু আমরা ওরিড, তাই না? নিশ্চয়ই সামথিং রং। সব বাইল যে পুরো বাইলটা অ্যাম্পুল অফ দ্য ভেটারতে বের হয়ে যাচ্ছে তা না, হয়তো টিউবের কোথাও পার্শিয়াল ব্লক আছে, অথবা অ্যাবডোমেনের মধ্যে বাইলটা জমা হচ্ছে, খারাপ ধারণা আমরা করতে পারি। কিন্তু যদি 400-500 ml এরকম একটা বাইল আসে তাহলে দিস ইজ গুড। এরকম ভাবে বাইল আসতে থাকবে, রেগুলার আমরা পেশেন্টকে ফলো আপ করবো যে পেশেন্টের জন্ডিসটা ধীরে ধীরে একটু কমবে, পেশেন্টের জেনারেল ওয়েলবিংটা ডেভেলপ করবে, পেশেন্টকে আমরা আস্তে আস্তে মুখে খেতে দিব, তার খাওয়া দাওয়াটা ফুড ফুডিংটা ভালো হবে। আস্তে আস্তে এরকম করে আমরা 5 দিন 7 দিন পর্যন্ত ওয়েট করবো, এবং পেশেন্টের রেগুলার ফলো আপ করবে, পেশেন্টের জ্বর আছে কিনা, ব্যথা আছে কিনা, ব্লাড প্রেশার কেমন আছে, পালস কেমন আছে, জাস্ট আমরা যে ভাইটাল সাইন যেগুলো সেগুলো দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যখন পেশেন্টের 7 ডেজ, 7 পোস্ট অপারেটিভ ডেজ, তখন থেকে আমরা এই টি টিউবটাকে ক্লাম্পিং শুরু করব, ক্লাম্প করব। টি টিউব যে বাইরের যে অংশ আছে, বাইরের অংশটাকে আমরা ক্লাম্প করব। কারণ আমরা বলেছি যে আমরা টিউবটাকে খুলতে চাই নিয়ার অ্যাবাউট 12-14 ডেজ, এরকম সময়তে টিউবটা খুলতে চাই। এখন ইচ্ছা করলে টিউবটাকে আমরা খুলতে পারবো না, খোলার আগে কিছু কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে, এটা হচ্ছে টি টিউব ম্যানেজমেন্ট। তাহলে এই পাই যে প্রথম 5 থেকে 7 ডেজ গেল, এগুলাতে কিন্তু আমরা কি করেছি, শুধু দেখেছি যে টিউবটা ফাংশনিং আছে কিনা, বাইল ঠিক মতো আসছে কিনা, এবং পেশেন্টের জেনারেল কন্ডিশনটা কেমন আছে, এটুকু দেখলাম। যখন 7 পিরিয়ডে অনওয়ার্ড, তখন আমরা টিউবটাকে ক্লাম্প করব ফ্রম আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ওয়াল, যেখানে যে এই অ্যাবডোমিনাল ওয়াল থেকে যখন বের হয়ে আসছে লাইক ড্রেন টিউব, তখন এখানে আমরা টিউবটাকে ক্লাম্প করব। ফার্স্ট ডেতে ক্লাম্প করব 1 ঘন্টা, 1 আওয়ার। 1 ঘন্টা ক্লাম্প করে উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে আমরা ক্লাম্প করলে পেশেন্টের কোনো সমস্যা হয় কিনা। কি সমস্যা হতে পারে? অনেকেই বলে যে ক্লাম্প করলে যদি বাইল যদি ঠিক মতো পাস না করে, সে আমরা স্টোন এক্সট্রাকশন করেছি, তারপরও একটা স্টোন অ্যাম্পুল অফ দ্য ভেটার এখানে যে আটকে আছে, আমরা ব্লাইন্ডলি করেছি, আমরা স্টোনটা আনতে পারিনি, তাহলে পরে যদি আমরা টি টিউবটাকে যদি আমরা ক্লাম্প করি তাহলে বাইল কি যেতে পারবে? পারবে না। বাইল যদি যেতে না পারে তাহলে অনেকে তখন অ্যান্সার করে যে স্যার জন্ডিস হবে। 1 ঘন্টা ক্লাম্প করলে কি জন্ডিস হওয়ার কথা? নো, তাই না? জন্ডিস হতে গেলে ইট উইল টেক ফিউ ডেজ। তাহলে পেশেন্টের কি প্রবলেম হবে? তখন যেহেতু বাইলটা পাস করতে পারে না, পেশেন্ট ডিসকমফোর্ট হয়, পেশেন্টের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়, সামটাইমস পেইন,
ডিসকমফোর্ট হয়। যদি দেখি যে না ফার্স্ট ডেতে আমরা 1 ঘন্টা ক্লাম্প করলাম, ক্লাম্প করে সে 10টা থেকে 11টা ক্লাম্প করলাম, করে আমি ক্লাম্পটা খুলে দিলাম, দিলে বাইলটা আবার আস্তে আস্তে টিউব দিয়ে আসবে, নিচ দিয়ে যাবে, চলতে থাকে, পেশেন্টের কোনো প্রবলেম নেই। সেকেন্ড ডেতে আমরা 2 ঘন্টা ক্লাম্প করি, দেখলাম 2 ঘন্টা ক্লাম্প করে পেশেন্টের কোনো প্রবলেম নেই। যদি পেশেন্টের প্রবলেম না থাকে তাহলে পরে আমরা থার্ড ডেতে যে 8 ঘন্টা ক্লাম্প করি, কেউ 4 ঘন্টা বলে, কেউ বলে 8 ঘন্টা। ফোর্থ ডেতে যে আমরা বলি যে পেশেন্টের সবকিছু ভালো আছে, একদম 24 আওয়ার্স ক্লাম্প করে দিব। এখানে কিছু কন্ট্রোভার্সি আছে, কেউ বলে প্রথম দিনে 2 ঘন্টা 1 ঘন্টা, দ্বিতীয় দিনে 2 ঘন্টা, তৃতীয় দিনে 4 ঘন্টা, চতুর্থ দিনে 8 ঘন্টা, পঞ্চম দিনে 16 ঘন্টা, ষষ্ঠ দিনে 24 ঘন্টা, এরকম ভাবে বলে থাকে। জাস্ট ডাবল, একদিন যায় ডাবল হয়, একদিন যায় ডাবল হয়, এরকম করে কেউ বলে। আমরা প্র্যাকটিক্যালি যেটা বলে থাকি যে ফার্স্ট ডেতে 1 আওয়ার করলাম, সেকেন্ড ডেতে 2 আওয়ার্স ক্লাম্প করলাম, থার্ড ডেতে যে আমরা তো 8 আওয়ার্স ক্লাম্প করলাম, ফোর্থ ডেতে যে 24 আওয়ার্স ক্লাম্প করলাম। এই যে ফোর্থ ডেতে যে 24 আওয়ার্স ক্লাম্প করলাম, তারা কিন্তু পেশেন্টকে, এই যে প্রতিদিন আমরা ক্লাম্প করছি, পেশেন্টের কিন্তু কোনো প্রবলেম হয় নাই। ঠিক আছে, পেশেন্টের কিন্তু কোনো প্রবলেম বলে নাই। যদি পেশেন্ট বলে যে না ক্লাম্প করার পরে আমার ডিসকমফোর্ট ফিল হচ্ছে, পেশেন্টের নৌশিয়া হচ্ছে, পেশেন্টের ভমিটিং হচ্ছে, তাহলে পরে কিন্তু আমরা ক্লাম্প কন্টিনিউ করতে পারবো না। বুঝতে হবে সামথিং রং, দেয়ার ইজ সামথিং রং। সো বিফোর গোয়িং টু 24 আওয়ার্স ক্লাম্পিং, আমাকে এনশিওর করতে হবে যে পেশেন্টের কোনো প্রবলেম নাই। ফাইন। যখন 24 আওয়ার্স আমরা ক্লাম্পিং করলাম, আলটিমেটলি দেখো আমরা যদি 7 থেকে শুরু করি, 8, 9, 10, 11 ডেজ কিন্তু হয়ে গেছে অলরেডি, তাই না? অলরেডি 11 ডেজ হয়ে গেছে। 11th পোস্ট অপারেটিভ ডেতে যে আমরা 24 আওয়ার্স ক্লাম্পিং করলাম, ক্লাম্পিং করে দেখলাম যে ফাইন, পেশেন্টের কোনো সমস্যা নেই, পেশেন্ট ইজ ওয়েল। পেশেন্ট বলবে যে স্যার আই হ্যাভ নো কমপ্লেইন, এবং তুমিও সেটাকে জাজ করবে যে নো রিয়েলি পেশেন্ট হ্যাজ নো কমপ্লেইন। যখন 24 আওয়ার্স ক্লাম্পিং হয়ে গেল, নেক্সট ডেতে আমরা যে কাজটা করব সেটাকে বলে থাকি একটা ইনভেস্টিগেশন, নাম হচ্ছে টি টিউব কোলাঞ্জিওগ্রাম। আমরা বলি পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। যেহেতু এটা অপারেশনের পরে আমরা টি টিউবটা দিয়েছি এবং কোলাঞ্জিওগ্রামটা করছি, এজন্য আমরা এটাকে বলে থাকি পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। এটা খুব কঠিন কিছু না, জিনিসটা কি একটু বোঝো। টি টিউবের যে এন্ডটা বাইরের দিকে আছে, এই এন্ডের মধ্য দিয়ে এক ধরনের ডাই, হ্যাঁ সাদা এক ধরনের ডাই দেওয়া হয়, যেটা বিলিয়ারি ট্র্যাক্টের মধ্যে ছড়ায় যাবে। সুন্দর বিলিয়ারি ট্র্যাক্টটা ছড়ায় যাবে, তারপরে একটা সিম্পল এক্সরে নেওয়া হয়। এক্সরে নিলে, নরমালি কি এক্সরে নিলে বিলিয়ারি ট্র্যাক্ট দেখা যাবে? যাবে না। কিন্তু এই যে ডাইটা, এটা কন্ট্রাস্ট, একটা ডাইটা যখন দেওয়া হচ্ছে তখন ফুল বিলিয়ারি ট্র্যাক্ট দেখা যাচ্ছে। এই যে ইনভেস্টিগেশন প্রসেস, এটাকে আমরা বলে থাকি টি টিউব কোলাঞ্জিওগ্রাম। টি টিউব কোলাঞ্জিওগ্রাম। এই টি টিউব, পোস্ট অপারেটিভ টি টিউব কোলাঞ্জিওগ্রাম করে ফিল্মটা দেখতে হবে। যদি ফিল্মে সবকিছু ওকে থাকে, আমি কি ফিল্মে কি হতে পারে এটা অস্পৃশ্য থাকে, আমি একটু পরে বলছি। আমি দেখলাম যে ইয়েস, আমার তোমার স্যার বললো যে, ফিল্ম দেখে বললো যে ইয়েস ফিল্ম ইজ ফাইন, ইটস অল রাইট, এখন তুমি এই টি টিউবটা খুলে দিতে পারো, টি টিউবটা তুমি রিমুভ করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের শর্ত হচ্ছে বিফোর রিমুভাল অফ টি টিউব আমরা একটা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করলাম, এবং কোলাঞ্জিওগ্রাম করে দেখলাম যে কোলাঞ্জিওগ্রাম ইজ অলমোস্ট নর্মাল, then we can remove টিটিউব, then we can remove টিটিউব। ঠিক আছে, বোঝা গেল তো? এই যে টিটিউবটা রিমুভ করব, এই পর্যন্ত যে কথাবার্তা, এটাকে কিন্তু বলা হয় যে টিটিউব ম্যানেজমেন্ট, যদি পোস্ট অপারেটিভ কোলঞ্জিওগ্রাম নরমাল থাকে। এই পর্যন্ত যদি নরমাল না থাকে, তাহলে এই ম্যানেজমেন্ট আরো একটু সামনের দিকে যাবে, আরো কিছু দূর সামনের দিকে যাবে, কিছু কথাবার্তা বলতে হবে।
তাহলে দেখো আমি এই যে পোস্ট অপারেটিভ টিটিউব কোলঞ্জিওগ্রাম এইটা কিন্তু অস্পিতে থাকে অনেক, প্রায় অনেকবার অনেকবার এসেছে, অনেকবার এসেছে এই টিটিউব কোলঞ্জিওগ্রাম। এই কোলঞ্জিওগ্রাম নিয়ে আজকে আর বলা যাবে না, এটার জন্য অনেক সময় লাগবে। একটা যদি পারা যায় আমি এটা এক্সরে নেক্সট ক্লাস যদি নিতে পারি, টিটিউব কোলঞ্জিওগ্রামটা আমি অস্পি রিলেটেড কথাবার্তাগুলো বলবো। লাস্টে আমি একটু সামারাইজ করি যে হাউ উইল ইউ ম্যানেজ ইট টিটিউব। তাহলে আমরা বলেছি যদি কোনো কারণে সিবিডি এক্সপ্লোরেশন করে থাকি, যে কোনো কারণে যদি সিবিডি এক্সপ্লোরেশন করে থাকি, কি কি কারণ আগে মেনশন করেছি, তাহলে পরে আমরা বিফোর ক্লোজিং সিবিডি আমরা সেখানে একটা টি টিউব ইনসার্ট করে থাকি। টি টিউবে যে হরাইজন্টাল যে এন্ড থাকে সেটা বাইল ডাক্টের মধ্যে দেওয়া হয় এবং ভার্টিক্যাল লিম্বটা অ্যাবডোমেন থেকে বের করে দেওয়া হয়, অ্যাবডোমেন ওয়াল থেকে বের করে নেওয়া হয়। পেশেন্টকে আমরা অ্যাজ ইউজুয়াল ফলো আপ করতে থাকি। রেগুলার দেখা যাবে যে 200 300 টু 500 600 পর্যন্ত বাইল আসবে এবং এই বাইলটা আসাটা হচ্ছে স্বাভাবিক। এরকম ভাবে পেশেন্টের যখন 5 to 7 ডেজ পর্যন্ত আমরা পেশেন্টকে ফলো আপ করবো, পেশেন্টের ভাইটাল সাইন দেখবো, তারপর হিস্ট্রি নিব যে সব যে পেশেন্টের কোনো প্রবলেম আছে কিনা। পেশেন্ট ইজ ওয়েল, আমরা 7 পোস্ট অপারেটিভ ডে অনওয়ার্ড এই টি টিউবটাকে ক্লাম্পিং শুরু করব। ফার্স্ট ডেতে ক্লাম্প করব 1 আওয়ার, সেকেন্ড ডেতে ক্লাম্প করব 2 আওয়ার, থার্ড ডেতে হয়তো আমি 8 আওয়ার, provided that patient has no complaint, patient has no complaint। আমি এইটা ক্লাম করব, এদিকে পেশেন্টের ডিসকমফোর্ট ফিল করবে, পেশেন্টের নৌশিয়া ভমিটিং হবে, তা তো হবে না, তাই না? যদি কোন দেখি যে পেশেন্ট কমপ্লেইন করছে যে ইয়েস আই হ্যাভ সাম কমপ্লেইন, আই হ্যাভ সাম কমপ্লেইন ডিউরিং ক্লাম্পিং, দেন ইউ হ্যাভ টু রিলিজ দ্য ক্লাম্প, ডেফিনেটলি ইউ হ্যাভ টু রিলিজ দ্য ক্লাম্প। আমার মনে হয় যে কথাটা বুঝতে পেরেছো। যদি ক্লাম্পিং করা অবস্থাতে কোনোভাবে পেশেন্ট কমপ্লেইন করে যে স্যার আই হ্যাভ সাম প্রবলেম, আই হ্যাভ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এপিগ্যাস্ট্রিক পেইন অর নোশিয়া ভমিটিং, দেন ইউ হ্যাভ টু রিলিজ দ্য ক্লাম্প। যদি কোনো কমপ্লেইন না থাকে দেন 8 আওয়ার্স করেছে ভালো, নেক্সট তুমি 24 আওয়ার্স ক্লাম্প করো এবং দেখো পেশেন্টের কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম না থাকে দেন তুমি 11 পিওডি 12 পিওডি তে একটা টি টিউব কোলঞ্জিওগ্রাম করো, ইনভেস্টিগেশন করো। টি টিউব কোলঞ্জিওগ্রাম করে আমি কোলঞ্জিওগ্রাম ফিল্মটা দেখলাম, রিড করলাম যে দেয়ার ইজ নো problem, there is no pathological sign in টি টিউব কোলঞ্জিওগ্রাম, এভরিথিং ইজ নরমাল, কোয়াইট নরমাল, তখন আমরা বলবো ইয়েস নাও ইউ ক্যান রিমুভ দ্য টি টিউব, তখন আমরা টি টিউবটা খুলে দেবো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা আমরা সামনের দিকে অন্যভাবে যাব। তো অনেক বললাম, যদিও বারবার বলতে হয়েছে কথাগুলা, খুব টপিকসটা হয়তো বা ছোট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একটু জটিল। এই জটিলতার কারণে আমার বারবার একটা কথা বলতে হয়েছে বোঝানোর জন্য। সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ইন্টারাকশন যদি না থাকে তাহলে পরে আমার বুঝতে অসুবিধা হয়। ক্লাসে যখন পড়ায় তখন স্টুডেন্টের মুখ দেখি, তাদের রেসপন্সটা পাই, ছবি দেখাতে পারি, ভালোভাবে এটাকে নিজেকে এক্সপ্রেস করা যায় এবং তোমাদের ভিউটা বোঝা যায়। দেখেন তো ওয়ান ওয়েতে আসলে একটু প্রবলেম। তারপরও আমার মনে হয় যে কথাগুলো বলেছি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। তোমরা একটু মন দিয়ে কথাগুলো শুনবে এবং যে প্রশ্নগুলো বলেছি সে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। এক্সটার্নাল যেই থাকুক দেখবা যে আলটিমেটলি এর বাইরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, এর মধ্যে থেকে প্রশ্নগুলো তোমাদেরকে বলবে। আর যদি সামনের দিন সুযোগ থাকে তাহলে আমি হয়তো টি টিউব কোলঞ্জিওগ্রাম সম্পর্কে অস্পি রিলেটেড কথাবার্তা যেগুলো আছে এগুলো হয়তো কিছুটা আলাপ করতে পারি, ইফ ইট ইজ পসিবল। আর যদি না পারি তাহলে হয়তো বা এই পর্যন্ত শেষ, ক্লাস নেওয়ার সময় এখন আর পাওয়া যাচ্ছে না, বিজি হয়ে যাচ্ছে তো, করোনাকালীন সময় শেষ, এখন আমাদের প্র্যাকটিস ট্যাকটিস সবকিছুর দিকে দৌড়াতে হচ্ছে বেশি। যদি ভবিষ্যতে সময় পাই তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে, আর যদি সময় না পাই তাহলে হয়তো বা এই পর্যন্তই থাকবে। ভালো থাকো, যোগাযোগ করো। আমরা
তোমরা কমেন্ট যদি কোনো থাকে বা গ্রুপে কোনো প্রশ্ন থাকে তোমরা ইনবক্স করতে পারো, আমরা তার সমাধান করার চেষ্টা করব। বেস্ট অফ লাক।